দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের জনজীবনে নতুন অস্বস্তি ও আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিছু বিপথগামী কিশোরের উচ্ছৃঙ্খল আচরণ আমাদের অতিষ্ঠ করে তুলেছে। কিশোর গ্যাং এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বড় চ্যালেঞ্জ। আসলে এগুলা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্যাট্রোনাইজ, আর একটা হচ্ছে স্থানীয় মাস্তানদের একটা প্রভাব খাটানোর, রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর কারণে এই ছেলেগুলো এই অবস্থা হয়। আমরা আমাদের যখন শৈশবে ছিলাম, আমরা ইউনিভার্সিটি লেখাপড়া করছি, কিন্তু এগুলা দেখি নাই। কিশোর গ্যাং বলতে কিছুই দেখতাম। আমরা তো সন্ধ্যার সময় রাস্তাঘাটে যে বের হলে তো দেখা যায় যেসব কিশোর গ্যাংরা আছে ওরা তো বিভিন্নভাবে বিরক্ত করে বা উত্ত্যক্ত করে। দেখা যায় এসে পিছিয়ে পিছিয়ে হাঁটতে থাকে বা গায়ে টাচ করার চেষ্টা করে, মাঝে মাঝে ব্যাগ ট্যাগ টান দিয়ে নিয়ে যায়, ছিনতাই করার চেষ্টা করে। তো ইনসিকিউর তো ফিল করি। ওদের যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ওরা সবই করে, ওই মারামারি, রাহাজানি, ওই বদমেজাজ, এগুলো সবই করে বেড়ায়। তখন কন্ট্রোলের বাইরে যখন চলে যায় তখন কন্ট্রোলের ভিতরে আর থাকে না, গার্জিয়ানদের কন্ট্রোলের ভিতরে আর থাকে না। এরপরে বিভিন্ন ধরনের অপকর্ম জড়িত হয়, নেশাগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের ছিনতাই, রাহাজানি এর ভিতরে জড়িত হয়ে যায়। অনেকটাই দূরে, কিন্তু সে এমনভাবে বাইকে করতেছে কাইন্ড অফ সে আমাকে ভয় দেখাচ্ছে। এটা আজকেই হয়েছে, এরকম প্রায়ই হয়। কেউ বলতেছে, কেউ দেখা গেছে দূর থেকে কোনো টিচ করতেছে, সে বুঝতেছে না সে কি আমার এই যে ছোট না বড়, এটা ভাবে না ওরা। এর পিছনে বড় বড় লিডার আছে যারা আসলে নিন্দন দেয় এবং এদেরকে মত দেয় এবং এদেরকে ছত্রছায়ায় রাখে। এরা যদি বিপদগামী হয় তখনও দেখা যায় যে এরাই ছাড়াই আনে। মনে করেন একটা আইনি আশ্রয় যখন যায় তখন এরা এদের উপরে মাথা ছায়া হিসেবে দাঁড়ায়, যে কারণে ওরা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না, যে কোনো মানুষকে যে কোনো সময় মেরে ফেলে, অন্যায়ভাবে অন্যায় আচরণ করে, যেটা আসলে মানুষ সহ্য করতে পারে না। মুরব্বী আর নাই, ছোট বড় নাই, যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেইভাবে ওরা ব্যবহার করে। এটাই স্বাভাবিক হয়ে গেছে ওদের কাছে এখন। গ্যাং কালচার একটি পুরাতন পশ্চিমা সংস্কৃতি। 18 শতকের শেষ ভাগে ইংল্যান্ডে যার সূচনা হয় এবং পরবর্তী সময়ে পুরো ইউরোপ এবং পশ্চিমা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। গ্যাং কালচারের মূল কারণ ছিল দারিদ্র্য ও অর্থনৈতিক দুরবস্থা। 30 দশকের মহামন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্যাং কালচার দ্রুত বিস্তার লাভ করতে থাকে ইউরোপ ও পশ্চিমা বিশ্বে। 1980 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিশোর দলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এভাবেই শিল্পায়ন ও নগরায়নের ফলে ইংল্যান্ড ও আমেরিকা থেকে পরবর্তী সময়ে সারা বিশ্বে গ্যাং কালচার বিস্তার লাভ করে। বাংলাদেশের অপরাধ জগৎ বিশ্লেষণ করলে দেখা যায় 1980-90 এর দশকে বাংলাদেশের সংস্কৃতিতে গ্যাং কালচার অনুপ্রবেশ করে। 2001 সালে রাজধানীর উত্তরায় ক্র্যাব গ্রুপ বা কাকড়া গ্রুপের আবির্ভাবের মধ্য দিয়ে ঢাকা শহরের মানুষ প্রথম কিশোর গ্যাং সম্পর্কে পরিচিত হয়। 2012 সাল পর্যন্ত এই কিশোর গ্যাংয়ের পরিধি ছিল শুধুমাত্রই ঢাকা কেন্দ্রিক। তবে বর্তমান বাংলাদেশে প্রতিটি বিভাগ, শহর, উপশহরে এই ভয়ানক ক্ষত ছড়িয়ে পড়েছে। এবারের পর্বে আমরা কিশোর গ্যাংয়ের স্বরূপ অন্বেষণ করব। চলুন আমাদের সঙ্গে। আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে এমন ঘটনা। এসব ঘটনা আমাদের আতঙ্কিত করে উদ্বিগ্ন। মব সন্ত্রাস, চাঁদাবাজি এবং নানা ধরনের সহিংসতার ঘটনায় জনজীবন বিপর্যস্ত। আর এসব ঘটনার বেশিরভাগই ঘটাচ্ছে কিশোর গ্যাং। বাংলাদেশে সাধারণত দেখা যায় মাদকাসক্ত হয়ে পড়েন এবং মাদক বিক্রির সাথে সম্পৃক্ত হন, চুরি, ছিনতাই এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হন এবং বিভিন্ন জায়গাতে তারা হত্যা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করাতে ভাড়া খাটেন এবং এই ধরনের কিংবা দখল বাণিজ্য কিংবা মাদক বাণিজ্য এই ধরনের ব্যাপারগুলোতে তাদের ব্যবহৃত হতে দেখা যায়। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দেশজুড়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব।
এরা এখন নিয়ন্ত্রণহীন। বাংলাদেশের কিশোর গ্যাং কালচার এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোর গ্যাং বলতে আমরা সাধারণত যেটা বুঝি উঠতি বয়সী বা কিশোরদের যারা সুসংগঠিত হয়ে দলবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত থাকে তাদেরকে সাধারণভাবে আমরা কিশোর গ্যাং নামে অভিহিত করি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এই যে কিশোর গ্যাংয়ের নাম দিয়ে অনেক প্রাপ্তবয়স্ক বিশেষ করে যুবক এবং তরুণ এমনকি মধ্যবয়সী তারাও কিন্তু বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। আগে আমরা দেখতাম যে কিশোর অপরাধগুলো বলতে আমরা যেটা বুঝতে পারতাম সেটা হচ্ছে খুবই পেটি ক্রাইমগুলো, হ্যাঁ, চুরি, ছিনতাই, এই যে স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে সিগারেট পান করা বা হচ্ছে একটু হ্যারাসমেন্ট করা, এই বিষয়গুলোকে সাধারণত আমরা বুঝতে পারতাম। বাট আমাদের রিসার্চের ফাইন্ডিংস কিন্তু খুবই অ্যালার্মিং। সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, ড্রাগস এবং মার্ডার, পলিটিক্যাল বিভিন্ন এক্সটর্শন, চাঁদাবাজি, এই জিনিসগুলোও কিন্তু আমাদের গবেষণায় উঠে এসেছে। শহুরে জীবনের নানা সমস্যা, দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা এবং হতাশায় অপরাধের দিকে কিশোররা জড়িত হচ্ছে। সাধারণত শহর এলাকায় দেখা যায় আপনার ধনী এবং দারিদ্র্যের যে বৈষম্যটা, সেখানে যারা একই এলাকায় থেকে দেখা যায় কেউ একটা ভালো লাইফ লিড করছে, আবার দেখা যায় একই বয়সী যারা শিক্ষা বা আপনার এরকম সুযোগ সুবিধার অভাবে তারা ওই লাইফটা পাচ্ছে না, তখন তাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। সেই কমপ্লেক্স থেকে শুরু করে মানে তারা কিন্তু বিভিন্ন অপরাধে জড়িত থেকে অর্থ রোজগারের প্রতি একটা ঝোঁক তৈরি হয় এবং সেখান থেকে এই জিনিসটা কালচারটা সৃষ্টি হয়ে থাকে। সাধারণত দেখা যায় যারা সুযোগ সুবিধা বঞ্চিত কিশোর যারা রয়েছেন, এবং এই সুযোগ সুবিধা বঞ্চিত কিশোররা কোথা থেকে আসেন, যে সমস্ত পরিবারগুলো উন্নয়নের প্রেক্ষাপটে একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছে। এই যে সমস্ত পরিবারগুলো উন্নয়নের প্রেক্ষাপটে একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছে, সেই সমস্ত পরিবারের যারা কিশোর বা তরুণ যারা থাকেন তারা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকেন না একটা বড় অংশ। তার নির্দিষ্ট কর্মের কোনো নিশ্চয়তা থাকে না। তার পরিবারে যোগ্য অভিভাবকের অনুপস্থিতি থাকে। অভিভাবক আছে কোথাও কোথাও, কিন্তু তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। তাহলে এই বৈশিষ্ট্য সম্পন্ন কিশোররা কিন্তু একত্রিত হয়ে তার এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগানো বলুন অথবা নিজেরা এক হয়ে কিছু করা, এই করাটাই আসলে সমাজ বিরুদ্ধ অথবা আইন বিরুদ্ধ তারা কাজগুলো করেন। 12 থেকে 18 বছর যাদের বলা হয় কিশোর, বয়সের সীমানায় যাদের বিচরণ স্কুল কলেজ পর্যন্ত, কর্মক্ষেত্রে যাদের যোগ্যতা অর্জনেও থাকতে হবে প্রাতিষ্ঠানিক আরও কয়েক ধাপ, অথচ এরাই রাষ্ট্রের নীতি নির্ধারণ থেকে শুরু করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজপথে নামে, কলেজের সাইনবোর্ড খুলে আনতে পারে, অধিকারের নামে জনগণকে সীমাহীন দুর্ভোগে ফেলে, এমনকি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই, যাদের ক্ষমতায় যোগ হয় মব ভায়োলেন্স। দুর্লভ কাশ্যপ ভারতের মধ্যপ্রদেশে জন্ম নেয়া ব্যবসায়ী বাবা ও শিক্ষক মায়ের সন্তান। কিশোর বয়সেই হয়ে ওঠেন এক আতঙ্কের নাম, যার নিয়ন্ত্রণে থাকত কয়েকশো কিশোর, যাদের কর্মকাণ্ড ছিল গ্যাং পরিচালনা করা, এলাকা নিয়ন্ত্রণ। কিশোর বয়সেই পা বাড়ান সন্ত্রাসী জগতে, প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হাতে, যার মৃত্যু হয় 2020 সালে। কিশোর গ্যাং কালচারের অন্যতম মাধ্যম টিকটক, রিলসের মতো সামাজিক মাধ্যম। বাংলাদেশে গ্যাং কালচারের প্রতিচ্ছবি চর্চার সূচনা প্রিন্স মামুন অপু ভাইয়ের হাত ধরে, যাদের টিকটকে থাকত গ্যাং কালচারের কর্মকাণ্ড। যে তারা প্রথমে টিকটক, ফেসবুক, লাইকি, এই ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে, আমরা বিভিন্ন সময় নিজেরাও দেখেছি যে হাতিরঝিলে বা হচ্ছে পূর্বাচলে বা বড় রোডগুলো যেখানে আছে বা লেকের পাড়ে, এই সব জায়গায় দেখবেন বিভিন্ন সময় আমরা ওই বয়সে তরুণদেরকে দেখছি যে তারা ভিডিও করছে। হ্যাঁ, আমাদের কার্জন হলেও হয়, আমি প্রায় দেখি। তো এইখান থেকে আসলে শুরু হয় এই বিষয়গুলো। কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বাংলাদেশে 300-রও বেশি কিশোর গ্যাং,
যেখানে রাজধানী সহ সব মিলিয়ে এদের সংখ্যা 40,000-এরও বেশি। আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের তথ্য এবং উপাত্ত সংগ্রহ করা, তাই এই তথ্য এবং উপাত্ত সংগ্রহ করে এগুলোকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে শুধুমাত্র ঢাকা শহর নয়, রাজধানী ঢাকা শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে প্রায় 17টার বেশি কিশোর গ্যাং অ্যাক্টিভলি তাদের কার্যক্রম চালু রেখেছে। তো তাদের এই যে দলবদ্ধ যে কার্যক্রমগুলো প্রায়শই যে দেখা যায় যে বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টি করা, অন্তর্দ্বন্দ্ব বিভিন্ন দলের ভেতরে থাকে, সেইখানে দেখা যাচ্ছে হত্যার মতন ভয়ানক যে অপরাধগুলো তারা সংগঠিত করে ফেলছে। 2004 থেকে 10 জুলাই 2025 পর্যন্ত আটক হয়েছে প্রায় 24,000-এর বেশি কিশোর গ্যাং সদস্য, যাদের কর্মকাণ্ড মূলত ছিনতাই, ডাকাতি কেন্দ্রিক। 2025 সালে নতুন করে যোগ হয়েছে মব ভায়োলেন্স। তাদের যে বিভিন্ন কার্যক্রম আমরা আমাদের নজরদারিতে রেখেছি, এরই ধারাবাহিকতায় যদি আপনারা গত কিছু দিনের যে সাফল্য আছে র্যাবের এর দিকে তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন এই গত কয়েক মাসের ভেতরেই র্যাব বড় 5জন কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীকে অলরেডি আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। তাদের ভেতরে 3 জনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং 2 জনকে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। এই পরিসংখ্যানটা থেকে আমরা একটা মেসেজ পেতে পারি যে আসলে কিশোর গ্যাং যে কাজগুলো করছে, যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এটাকে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী আমরা আমাদের মনিটরিংয়ে রেখেছি। তাদের কিছু সাবকালচার রয়েছে, যেমন তাদের গ্যাংয়ের একটু ফ্যান্সি স্টাইলিশ নাম থাকবে, তারা কি ধরনের ড্রেস আপ পরবে, তারা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, কি ধরনের স্ল্যাংস তারা ইউজ করছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা মজার জিনিস পেয়েছি, তারা হচ্ছে প্রতি সপ্তাহে বা ধরেন আজকে একটা ক্রাইম করলো, ওই ক্রাইমের থেকে যে প্রফিটটা হচ্ছে সেইটা দিয়ে তারা একটা প্রোগ্রাম করে, যেটাকে তারা পার্টি বলে, সেখানে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, রায়েরবাগ, হাজারীবাগ, খিলগাঁও, সবুজবাগ, কাফরুল, উত্তরা, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় সক্রিয় 13 থেকে 17টি শক্তিশালী কিশোর গ্যাং, যাদের সদস্য সংখ্যা কয়েক হাজার, এবং এদের মাথায় ছায়া হয়ে নিয়ন্ত্রণ করে দেশের শীর্ষ সন্ত্রাসীরা। পিচ্চি হেলালের নিয়ন্ত্রণে মাওরা গ্রুপের লিডার মাওরা ইমরান, ইয়ো শাকিল গ্রুপ, সাগর গ্রুপের সাগর সর্দার, মনির পালোয়ান, তেরেনাম বাবু, কিলার আব্বাসের নিয়ন্ত্রণে অপু গ্রুপ, আব্বাস গ্রুপ, নাডা ইসমাইল, হ্যাপি, বগা হৃদয়, ভাস্কর, রবিন, এলকে ডেভিল বা বয়েজ এলকে তালতলা, পটেটো রুবেল, অতুল গ্রুপ, আশিক গ্রুপ, জল্লা মিলন গ্রুপ, রকি পিন্টু কাল্লু গ্রুপ। টোকাই তাজের নিয়ন্ত্রণে পিনিক গ্রুপের হাসান, ভৈরাদে গ্রুপের কানারাব্বি, মুসা হারুন গ্রুপ ওরফে ভাই ভাই গ্রুপ, রোম্যান্টিক গ্রুপ, সোহেল গ্রুপ, ইয়াসিন, ইমন ও জুয়েল গ্রুপ। খিলগাঁও সবুজবাগে চোট্টা ওরফে ফ্রিডম মানিকের নিয়ন্ত্রণে বেইলি কিংরন, আলী গ্রুপ, জসিম, লাভলেন, বাংলা গ্রুপ, পারফেক্ট গ্যাংস্টার বা পিজিএস সুমনের গ্রুপ এবং লাড়াদে গ্রুপ। সুইডেন আসলামের নিয়ন্ত্রণে সক্রিয় 14টি গ্রুপের কানা জসিম গ্রুপ, মইনুদ্দিন গ্রুপ, শাকিল গ্রুপ, মামুন গ্রুপ, লাড়াদে, চিনেলাও, কোপাইয়াদে, বাঁধন গ্রুপ, পলক গ্রুপ, গাংচিল, ঘুটাদে, চেতাইলে ভেজাল, দ্য কিং অব গাইরালা, ভৈরাদে এবং অনলি কোপাইয়াদে গ্রুপ। আর যেই তথ্যগুলো আমরা পাচ্ছি, এগুলো যাচাই বাছাই করে দেখা যায় যে আসলে তাদের পৃষ্ঠপোষকতাও কিন্তু আছে অনেক। এমন না যে শুধু এলাকাতে অল্প বয়সী কিছু ছেলে পেলে তারাই শুধু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, বিষয়টি এমন না। আর এই বিষয়টিকে আসলে ছোট করে দেখারও কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা চিহ্নিত সন্ত্রাসী, বড় বড় সন্ত্রাসী, যারা এর আগে বিভিন্নভাবে হয়তো মিডিয়ার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা গ্রেফতার হয়েছেন এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তারা হয়তো জেল জরিমানাও কেটেছে, তাদের এখন এক্সটেন্ডেড পোর্শন হিসেবে কিশোর গ্যাংগুলো
মাঠে কাজ করে যাচ্ছে। 5 আগস্টের পরে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে বড় বড় শিশু সন্ত্রাসীরাও কিন্তু বের হয়ে এসেছেন, এবং সেইখানে আমরা একটা লিঙ্ক করতে পেরেছি যে সেখান থেকে দেখা যাচ্ছে নানা সময় এই ক্রাইমগুলো তাদের বিভিন্ন যে সোর্সগুলো আছে বা তাদের যে লিঙ্কগুলো আছে সেগুলো তারা অ্যাক্টিভ করছে এবং তারা এই কিশোরগুলোকে ব্যবহার করছে। বাংলাদেশে এখন 2 শ্রেণীর মানুষের গ্যাং প্রয়োজন আছে। প্রথম হচ্ছে যারা রাজনীতি করেন, তাদের একটি অংশের, সকলের না। তারা কি করেন, এই গ্যাংগুলোকে দিয়ে বা গ্যাংয়ের সদস্যদেরকে দিয়ে অপরাধ, মাদক বাণিজ্য এবং তার রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য এদেরকে তারা ব্যবহার করেন। গত 1 বছরে রাজধানীতে ব্যাপক হারে বৃদ্ধি পায় কিশোর গ্যাং, যাদের কর্মকাণ্ড নির্মূল করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী। তো আমাদের কিশোর গ্যাং বিরোধী ধারাবাহিক অভিযানে এই গ্যাং কালচারটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এবং আপনি দেখেছেন মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এসব জায়গায় যে গ্যাং কালচারটা ছিল সেটা এখন অনেকাংশে নিয়ন্ত্রণে আছে। তারপরেও যখন যে নামে তারা আসুক না কেন, রাজধানীর বিভিন্ন জায়গাতে এসবের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এটা চলমান থাকবে। এই কিশোর গ্যাংকে নির্মূলের জন্য শুধু র্যাব এককভাবে না, র্যাব, পুলিশ, এখন মাঠে আছে সেনাবাহিনী, সবাই মিলেই আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যাতে কিশোর গ্যাংয়ের এই ভয়াবহ তৎপরতাটাকে নির্মূল করা যায়। পরিসংখ্যান হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যে গত 1 বছরে প্রায় 5 শতাধিকের অধিক কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যথাযথভাবে চেষ্টা করা হচ্ছে যাতে ভবিষ্যতে এই কিশোর গ্যাংয়ের যে একটা অনভিপ্রেত যে একটা কালচার তৈরি হয়েছে, এই কালচার থেকে আমাদের ইয়াং যে জেনারেশন আছে তাদেরকে আমরা বের করে আলোর পথে নিয়ে আসতে পারি। রাজধানীর মোহাম্মদপুর কিশোর গ্যাং উর্বর এলাকা, যেখানে প্রতিদিন ছিনতাই, গ্যাং গ্রুপদের মাঝে মারামারি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে। কিশোর গ্যাংয়ের কিছু কিছু এলাকা ভিত্তিক আছে, যেগুলো যেমন মোহাম্মদপুর, বসিলা এলাকা, উত্তর এলাকায়, এই এলাকাগুলোতে যেই কিশোর গ্যাংগুলো আছে এগুলো মোস্টলি দেখা যায় যে তারা মাদকের সাথে সম্পৃক্ত। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি, ছিনতাই সহ এলাকার নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের আশ্রয় লাভে এসব কিশোর গ্যাং সদস্যরা বড় বড় অপরাধের খাতায় নাম লেখাচ্ছে। রাজধানীর উত্তরা, রাত যত অন্ধকার হয় এই এলাকার অলিগলি ততই অন্ধকারের ছায়া নামতে থাকে, যার প্রতিটি গলিতে অনুসন্ধানী চোখ রেখেছে প্রেক্ষাপট। দেয়ালে দেয়ালে গ্যাংদের গ্রাফিতি আঁকা, এসব গ্রাফিতি জানান দেয়া তাদের ভয়াবহতা। উত্তরা 7 নম্বর সেক্টর, অন্ধকার সড়ক, ব্যস্ত রাস্তায় গাড়ির বাতিতে আলোর খেলা, কিশোর কিশোরীদের এভাবেই বসে থাকা, যা আধুনিকতার নামে সামাজিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আর সেই পথেই হাঁটছে বাংলাদেশের কিশোর কিশোরীরা। কোথাও অন্ধকার থাকলেই আততায়ীর মতো সংঘবদ্ধ হয়ে ঘুপটি দিয়ে জড়ো হয়ে থাকে এসব গ্যাংয়ের সদস্যরা, যাদের নিয়ে কথা বলতেও ভয় পায় এখানকার বাসিন্দারা। আছে তো অবশ্যই, দেন জানি না, আমি বলতে পারি না কিছু। আমি পাশে ব্যবসা করি, তো আমি চোখে পড়ে নাই কোনো কিশোর গ্যাং, আমার চোখে পড়েও নেই বা চাঁদাবাজও পাই নাই। হ্যাঁ, সোসাইটি থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে আসছে, থানা থেকেও আসছে, ওসি সাহেবও একাধিকবার আমাদের কাছ থেকে মেসেজ দিচ্ছে, কিন্তু এরা আসে বাইরে থেকে আসে এসে চলে যায়, এদেরকে এভাবে পাওয়া যায় না। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এভাবেই কিশোর গ্যাং গ্রুপের বিচরণ। কিশোরীদের ধূমপান আর উশৃঙ্খলতা নিয়ে আমাদের কৌতূহল। একদল কিশোর সড়কের উপর মোটরসাইকেল নিয়ে বসে সন্ত্রাসের ছক তৈরি করে। রাস্তার বিপরীত পাশে একদল কিশোরের দিকে নজর পড়ে প্রেক্ষাপটের। তাদের কর্মকাণ্ড দেখার মাঝে পরিচয় হয় জ্যাক গ্যাং গ্রুপের প্রধান জ্যাকের সাথে, যার পোশাক আর চলন বলন কতটা কিশোর সুলভ। এটা আমাদের এলাকার সিনিয়র বড় ভাইরা আছে, তারপরে আমাদের বন্ধু বান্ধবরা আছে, যেভাবে সম্ভব আমরা সেইভাবে মনে করেন সমাধানের চেষ্টা করি। কিন্তু এখানে যে গ্যাঞ্জাম হবে এরকম আমরা কখনোই চাই না। এখানে বাইরের লোকও আসে, আপনার এলাকার লোকও আসে, আমরা কখনোই চাই না যে এই সেক্টরে আমাদের গ্যাঞ্জাম হোক বা কোনো একটা ঝামেলা পাকাক, এটা আমরা কখনোই চাই না।
ইনকেস মনে করেন বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসতে পারে, তো আসার পরে মনে করেন গ্যাঞ্জাম লাগতেই পারে। আমরা চাই এটা সমাধান কিভাবে হয়, যে দুই পক্ষ মানে কোনো ঝামেলা না করে। আমরা মনে করেন বন্ধু বান্ধব যারা আছে আমরা মনে করেন নর্মালিভাবে ওটা সমাধানের চেষ্টা করি। আমার নাম আসলে বোরহান উদ্দিন, কিন্তু আমাকে সবাই জ্যাক বলে ডাকে। কারণ এই ছোটোবেলায় মনে করেন আমি একটা ফেসবুক আইডি খুলতে গেছিলাম, তো আমি বলছিলাম এক বড় ভাইকে এই নামটা হচ্ছে, আমি আসলে চেততাম, মানে রাইগে যাইতাম যে কেন আমার এই নামটা রাখছে, আমার নাম তো বোরহান। তো চেতে চেতে তারা আর কি আমাকে মনে করেন এই নামটা দিয়ে দিছে। ফেসবুক আইডি যখন খুলে দিছে তখন মনে করেন আমি মনে করলাম যে তাহলে এই নাম যেহেতু হয়েছে, পরে যখন বড় হয়েছি অ্যাডাল হয়েছি তখন বুঝছি যে না, জ্যাক তো একটা ভাইবের নাম, সে টাইটানিকের জ্যাক। তো তারপরে মনে করেন আমি মনে করেন এইভাবে জ্যাক জ্যাক হয়ে গেছি। এখন আমার আম্মা বা ফ্যামিলির লোক ছাড়া আপনি যদি বলেন যে বোরহান আমার লগে এইটা করছে, আপনার বিচার ওইখানেই শেষ। আপনি যদি বলেন যে জ্যাক বলছে, তাহলে এটা সমাধান পাবেন। কিশোর গ্যাং থেকে মুক্তির উপায় কি, তা আমরা অনুসন্ধান করব ছোট্ট এই বিরতির পর। রাজধানীর ৩০০ ফিটের পথে প্রেক্ষাপট। সেনাবাহিনীর নিয়মিত অভিযানের পর কতটা শৃঙ্খলায় আছে চলাচলের প্রয়োজনীয় এই সড়কটি। কিশোর বয়সী গ্রুপ বেঁধে চলছে তাদের আড্ডা। যে সময়টিতে তাদের বই নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নে থাকার কথা, সেই সময়টিতে তারা ব্যস্ত টিকটক ভিডিওতে। এমন কয়েকটি গ্রুপ এখানে এসেছে। টিকটক ভাল লাগে করি আর কি, এমনিতে ভাল লাগে করি। না, আমরা তো যে সবাই ঘুরতে আইছি জায়গা, পড়ালেখা আছে কিন্তু আজকে সবার মিলা ঘুরতে আইছি, সবাইকে নিয়ে আইছি আর কি। গেঞ্জাম লাগলো তো মার খাইলাম, রে তো দিলাম, বাইতে দিলাম। তারপর কি হসপিটালে গিয়ে ব্যান্ডেজ টেন্ডেজ করে ওষুধ তো এবার চলে দিলাম, পরীক্ষা দিলাম না, ফেল হইলাম, আবার 9 থেকে গেলাম। না, গ্যাং ট্যাং চালাই না, আমার ভাই ব্রাদার আছে। রাজধানীর খিলগাঁওয়ের ফ্লাইওভারের পথে মোটরসাইকেল নিয়ে এভাবেই চলে কিশোর গ্যাং সদস্যদের চলাফেরা। নিরাপদ সড়ক আন্দোলনের সময় যাদের দাবি ছিল মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, অথচ সেসব কিশোর গ্যাং কালচারে নেই নিয়মের তোয়াক্কা। রাজধানী ঢাকারই অন্য এলাকার দিকে যদি যান, যদি দেখেন যে সায়দাবাদ, কমলাপুর, ওই এলাকার কিশোর গ্যাংয়ের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আমরা সেখানে দেখতে পারি যে অবৈধ অস্ত্রের নাড়াচাড়া এবং সেখানেও কিন্তু মাদকের একটা বড় সংশ্লিষ্টতা আছে। তাই এলাকা ভিত্তিক দেখা যায় যে এক এক ধরনের অপরাধের সাথে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে তারা জড়িয়ে পড়ছে। রাস্তার উপর গ্রুপ বেঁধে মোটরসাইকেল নিয়ে বসে থাকা, অলিতে গলিতে আড্ডা, আর ঘটনাক্রমে কারো সাথে দ্বন্দ্ব বেঁধে গেলে শুরু হয় আধিপত্যের লড়াই। একের পর এক খুন হতে থাকে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে। আধিপত্য বিস্তার, এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেখা যায় যে বিভিন্ন কিশোর গ্যাংয়ের ভেতরে অন্তর্দ্বন্দ্ব, এবং সেই অন্তর্দ্বন্দ্বের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে হয়তো ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুন বা হত্যাযজ্ঞ সংগঠিত করার মতন ভয়াবহ অপরাধগুলো তারা সংগঠন করে যাচ্ছে। তো তরুণদের ক্ষেত্রে তো আসলে বয়সটা তখন একেবারে যেহেতু 12, 14, 15, 18 ওই সময়টায় দেখা যায় তাদের আসলে কোনো ধরনের পিছু টান থাকে না। সেই জন্য তারা আসলে যে কোনো ধরনের খুবই ভায়োলেন্ট অ্যাক্টিভিটি বা খুবই রিস্কি অ্যাক্টিভিটি করতে পছন্দও করে। শুধুমাত্র রাজধানীতেই নয়, সমগ্র জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাং। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা অস্ত্র প্রশিক্ষণের এই ভিডিওটি। রাসেল ফয়সাল বাহিনীর সদস্য যে ঘটনায় আটক হয় অস্ত্র প্রশিক্ষণের সাথে জড়িতরা। নিজেদের হিরোইজম জাহির করতে সারা দেশে কিশোর গ্যাং ছড়িয়ে পড়ছে চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার, এমনকি খুনোখুনিতে। স্কুল বা কলেজের একজন শিক্ষার্থী মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে, অথবা বারের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে, অথবা নানা ধরনের এই জেন্ডার ভিত্তিক যে সহিংসতার সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়, কিংবা তার যে অপোজিট জেন্ডারের যে বন্ধু তাকে শ্লীলতাহানি অথবা রেপের অভিযোগ পাওয়া যায়, কিংবা বন্ধুদেরকে ডেকে এনে বাসায় হৈহুল্লোড় করা, নানা ধরনের সমাজ এবং সংস্কৃতি বিরুদ্ধ যে উপকরণ এবং উপাদানগুলোকে কেন্দ্র করে
এটা কিন্তু কিশোর গ্যাংয়ের নিউ ট্রেন্ড, একটা নতুন একটা ধরন। আমাদের সমাজে কিন্তু ওইভাবে আইডল নেই যে আমি কাকে দেখে আমার অনুপ্রেরণাটা পাবো, আমি কাকে আমার আইডল হিসেবে দেখব। আমরা বিভিন্ন সময় দেখি যে এই যে সিভিল সোসাইটি যারা আছে তাদের বিষয়েও নানা সময় অনেক ধরনের দুর্নীতি বা অনেক নেগেটিভ নিউজ হয়ে থাকে। আমাদের যারা সিনিয়র আছেন, একটা সময় হয় কি তরুণরা একটা আইডল খুঁজে যে আমি তার মতো হতে চাই। যেমন আগে অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন যাদেরকে আসলে আমরা আইডল দেখে আমরা বড় হয়েছি। দেশের কিশোর গ্যাং কালচার বন্ধ হতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের দায়িত্ব কতটা? শুধু হাই হাই করলে তো হবে না, এই কারণগুলোকে সমাধান করতে হবে, কারণগুলোকে বন্ধ করতে হবে। তখনই না আমরা প্রত্যাশা করতে পারবো যে আসলে আমাদের এখানে কিশোর গ্যাং তৈরি হবে না। কারণ এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্র জনগণের ক্ষেত্রে রাষ্ট্রের যে প্রতিশ্রুতি, এটা এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকটাই বা পুরোটাই একটা মৌখিক, যে রাষ্ট্র শুধু মুখে বলে যে সবার সে কল্যাণ নিশ্চিত করতে চায়, সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু সেরকম কার্যক্রম বা কর্মসূচির বাস্তবায়ন তো আমরা দেখি না। অবশ্যই ব্যর্থতা আসলে আমাদের সবাইকেই দায় নিতে হবে। আমি শিক্ষক হিসেবে আমাকে দায় নিতে হবে, আপনি মিডিয়া কর্মী হিসেবে আপনাকে দায় নিতে হবে, পুরো সমাজেরই আসলে এই জন্য দায় নিতে হবে। আমরা যদি, যেটা আমি বললাম যে একজন তরুণকে আমরা কেন গাইডলাইন দিয়ে আসলে সঠিক পথে রাখতে পারছি না, এর মানে আসলে আমাদেরই এখানে কোনো ধরনের ব্যর্থতা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখুন, তাদেরকে সঠিক পথ এবং দিক নির্দেশনা প্রদান করুন, এবং কেউ কোনো অন্যায়, কোনো মাদক, কোনো অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে কিনা দয়া করে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখুন। যদি আপনাদের কাছে এরকম মনে হয় যে আপনার সন্তান কোনো বিপথে যাচ্ছে অথবা সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, একটা অপরাধ সংগঠিত হওয়ার আগেই আপনারা বুঝতে পারার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এছাড়াও আরও অনেক সংশ্লিষ্ট সংস্থা আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করলে এই সন্তানগুলোকে সঠিক পথে আনা সম্ভব এবং অপরাধ জগতের থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব। হতাশা, বৈষম্যকে পাশ কাটিয়ে সমাজের সেবামূলক কাজে নিয়োজিত হোক কিশোর। প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব কিশোরদের দেশের সম্পদে পরিণত করা। তবেই আগামীর বাংলাদেশ হবে উন্নত দেশের মেধাবী জাতির স্থানে। আমাদের পরিবারকে এবং সমাজকে কিশোর বান্ধব করে তুলতে হবে। কিশোরদেরকে হতাশা নয়, দেখাতে হবে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূরণে কাজ করতে হবে আপনার আমার সকলকেই। তবেই এই বিপদগামী কিশোরদের আলোর পথে আনা সম্ভব। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।